আসসালামু আলাইকুম। সম্মানিত বিসিএস চাকরি প্রত্যাশী সহ অন্যান্য চাকরি প্রত্যাশী ভাই বোন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিসিএসের গণিত প্রশ্ন সমাধান করে দেখাবো। খুব সহজে আপনারা অঙ্কগুলি করতে পারবেন। সহজ উপায়ে আপনাদেরকে অঙ্কগুলো আমি করে দেখাবো। চলুন তাহলে কথা না বলে শুরু করি। আমরা 45 বিসিএস ম্যাথ থেকে শুরু করব। আস্তে আস্তে আমি সবগুলো ম্যাথই আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করি। দেখেন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে x² + y + xy² এবং x² + xy এর লসাগু ও গসাগু এর গুণফল কত। তাহলে আমাদেরকে আগে লসাগু এবং গসাগু আলাদা করে বের করে তারপর সেটাকে গুণ দিতে হবে। তাহলে লসাগু মানে কি? লসাগু মানে সবগুলো জিনিস একত্রে নেওয়া, আর গসাগু মানে সবগুলোর ভিতর থেকে কমন কোন উপাদানটি আছে সেটা নেওয়া, সেটাকে বলা হয় গসাগু। তাহলে দেখেন যে প্রথম রাশিটা দেওয়া আছে x² + y + xy²। দেখুন এখানে x আর এখানে y কমন আছে। দেখেন দুইটাতেই আছে x y, এখানেও x আছে, এখানেও x আছে, এখানে y আছে, এখানে y আছে। তার মানে কি x y কিন্তু কমন যায়। তো এই পদ থেকে যদি আমি x y বাদ দিই তাহলে কি থাকে? কমন নিলাম, কমন নেওয়ার পরে কি থাকলো? এখানে একটা x তো নিয়েছি, থাকে আরেকটা x প্লাস y-কে নিছি, তাহলে থাকে y। এবার দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি কি হয়? x² + xy। আমরা অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে দেখেন, আপনারা বুঝতে পারতেছেন যে x² + xy, এখানে x কমন রয়েছে, এখান থেকে একটা x, এখান থেকে একটা x নিলাম, এই যে, তাহলে থাকলো কি? এখানে থাকে আরেকটা x প্লাস y। তাহলে এর গসাগু বের করি। তাহলে গসাগু কী হবে? দেখেন, আপনারা দেখেন যে প্রথম এবং দ্বিতীয় রাশির মধ্যে কমন কী আছে। দেখেন প্রথমে x y এবং x এর ভিতরে কমন আছে কিন্তু x, তারপরে x প্লাস y দুইটার থেকে আছে x প্লাস y। এটা আমাদের গসাগু হলো। তাহলে লসাগু কী হবে? তো লসাগু হবে x কমন। তো লসাগুর সময় একটু আগে গসাগু লিখবেন, গসাগু লেখার পরে দেখবেন আর কি সংখ্যা বাদ পড়লো সেটাও তার সাথে লিখে দেবেন। তাহলে সব লিখছি, y বাদ, তাহলে y। একটা জিনিস মনে রাখতে হবে যে লসাগুর সময় সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটাই তার লসাগু হয়। দেখেন এটা কিন্তু সবচেয়ে বড়, দেখতে মনে হচ্ছে এটা বড়, তাহলে এটাই তার লসাগু হয়। আর সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে তার গসাগু হয়। যেমন এটা সবচেয়ে ছোট মনে হচ্ছে, এখানে একটা যে y নেই, সুতরাং এটা ছোট এর চেতে, তাহলে এটা হচ্ছে তার গসাগু। এখন লসাগু এবং গসাগুর গুণ করতে হবে বলতেছে। তাহলে লসাগু এবং গসাগুর গুণ, তাহলে লসাগু গুণন গসাগু। দেখেন আমি গসাগু গুণন লসাগু করছি, তাহলে এই দুটো পাশাপাশি গুণ দিলে কি হয়? দেখেন x, এই যে x দিয়ে গুণ করলে x², আর থাকলো y, আর x প্লাস y দুইটা আছে, তাহলে x প্লাস y হোল স্কয়ার, এটা তার অ্যান্সার। এবার আমরা দেখব 2 নম্বর প্রশ্নের উত্তর বলছে x = y = 2:3, y = z = 5:7 হলে x y z সমান কত? তাহলে এটা বলছে। তাহলে আমরা এটাকে কিভাবে করব? আমি এই অঙ্কটি অন্য জায়গায় করে দেখাচ্ছি। দেখেন আমি x = y, y = z লিখে নিছি। আমরা যদি এটা পরপর লিখি, দেখেন x = y = 2:3, এটা যদি তার নিচে লিখি y আর z = 5:7। এখন দেখেন তো যে এই জায়গায় দেখেন y, এই জায়গায় y আছে, তাহলে এইটা y এর মান, এটা y এর মান, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে নিচে যে y এর মানটা থাকবে সেটা উপরের সাথে গুণ দিতে হবে। তাহলে 2 × 5:3 × 5, আমি এই 5 তার এই দুটাকে গুণ দেবো। এখন নিচের লাইন যখন লিখবো তখন উপরের যে y আছে সেই y দ্বারা গুণ দেবো। উপরে y হচ্ছে 3, তাহলে 5 × 3 = 7 × 3। দেখেন এখন আমরা গুণ করে দিছি, এখন গুণ করে ফলাফলটা কী হবে সেটা লিখে নিই। 5 × 10 = 3 × 5 = 15, তারপরে এখানে হয় হচ্ছে 3 × 5 = 15 = 3 × 7 = 21। তাহলে দেখেন তো এই যে এটা y, এটা y, তাহলে এটা x, এটা y, এটা z, তাহলে কি লেখা যায় না যে 10:15:21, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর দেখব। 3 নম্বর দেখেন x + y² + x² + bx + c সমীকরণের b এবং c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে। দেখেন ওই যে প্রশ্নে যে অপশনগুলো থাকবে সেই অপশন থেকে আমি যদি 10 এবং 25 বসাই, এই সমীকরণে আমরা বসাবো।
10 এবং 10 বসাবো, এক্স বির মান আমরা 10 বসাবো, সির মান 25 বসাবো, দেখবো কত হয় মানটা। দেখেন যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান কী লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস, এটা কিন্তু বর্গের সূত্র, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি, আমরা ক্লাস 6-এ শিখছি। এক্স স্কোয়ার প্লাস 5 × 10 এক্স প্লাস 5 × 5 = 25। এখন এই যে এইটা থাকলো, এটা যদি আমি আলাদা করে লিখি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস সি, তাহলে এই বির জায়গায় যদি আমি 10 বসাই তাহলে 10x, সির জায়গায় যদি 25 লিখি তাহলে এইটা এবং এইটা দেখেন একই। তাহলে কোন মান বসানোর ফলে এটা একই হলো, 10 এবং 25, এটা একই অপশনেই থাকবে, ছিল এটা হচ্ছে এক অপশনই ছিল, অর্থাৎ যদি এটা ঘ হয় তাহলে এটা ঘই ছিল বি সমান 10 সি সমান 25, এটা কিন্তু আলাদা আলাদা নেই, একই অপশনই দুইটাই ছিল। এই যে এইটা অভেদ, আশা করি বুঝতে পেরেছেন। এখানে যদি আমি অন্য কিছু বসাই তাহলে কিন্তু মানটা আসবে না, এরকম মানটা হবে না। এখন দেখেন সরলরেখার সমীকরণ, তো সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই ওয়াই সমান 1/2, এটা আমরা সরলরেখার সমীকরণ হিসেবে জানি। 5 এক্স প্লাস পি প্লাস কিউ সমান 5, পি মাইনাস কিউ সমান 3 হলে এক্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত? তাহলে আমরা এটা থেকে আমরা মানে এটার মান বের করার সময় আমাদের দেখেন এটার একটা সূত্র আছে, আমি একটু লিখে দেখাই। আমরা এরকম কিন্তু সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা সরি প্লাস, তাহলে এটা সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে দেখেন এবি, এই এবির মান কিন্তু ওখানে নেই, দেখেন পি প্লাস কিউ সমান 5, পি মাইনাস কিউ সমান 3, এখানে কিন্তু এবির মান নেই, সুতরাং আমরা এবির মানটাকে বের করে নিতে পারি। এবির মান যদি বের করি তাহলেই হয়ে যাবে। তাহলে ইবির মানটা আমরা কিভাবে বের করব, এটা অনেকভাবেই করা যায়। আমরা যদি ইবির সূত্র প্রয়োগ করি তাও হবে। ইবির সূত্র আমরা কি জানি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ বাই বি 2 হোল স্কোয়ার। তাহলে আমরা মান বসাই, এ প্লাস বির মান কত, তাহলে দেখেন এ প্লাস বির মান অর্থাৎ পি প্লাস কিউ এর মান 5 আর পি মাইনাস কিউ মান 3, তাহলে 5 আর 3, তাহলে এটা যদি পি কিউ মনে করি তাহলে 5/2 স্কোয়ার আর আরেকটা হচ্ছে 3/2 তারপর স্কোয়ার। তো এখন দেখেন 5 এর উপর স্কোয়ার দিলে আমরা জানি 25, আর 2 এর উপর স্কোয়ার, দুইটার উপরে যেহেতু আছে তাহলে 4, 9, 3 এর উপর স্কোয়ার মানে 9, 3 দুগুণ 6 না 9, আর 2 দুগুণ 4, তাহলে লসাগু যদি আমরা 4 নিই, 4 25 ডিভাইডেড 9, তাহলে আমরা জানি 25 থেকে 9 বাদ দিলে 16 ডিভাইডেড 4, 4 4 16 সমান 4। তাহলে এবির মান কত হলো, এবির মান কিন্তু 4 হলো, অর্থাৎ পি কিউ এর মান কিন্তু 4 হবে। দেখেন এখানে লেখা আছে পি কিউ এর মান, এভাবে বের করছি 4। এখন আমরা এই মানটা বের করবো, তো এই মানের একটা সূত্র যে আছে আমি একটু আগেই বললাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সময় লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এবি, এই মানটা বের করার জন্য আমরা মানটা বের করলাম। তাহলে এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ এর মান ছিল কত, পি প্লাস কিউ এর মান ছিল 5, তাহলে 5 উপর স্কোয়ার মাইনাস 2, এবির মান আমরা পাইছি 4, তাহলে 25 মাইনাস 4 দুগুণ 8, তাহলে আমাদের মান কত হবে, এটা আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করলে মানটা হবে 17, এটা হচ্ছে অ্যান্সার। দেখেন এবার 6 নম্বর প্রশ্ন, লগ এ বাই বি ভাগ আকারে প্লাস লগ বি বাই এ, এটাও ভাগ আকারে সমান লগ এ প্লাস বি, এটা গুণ আকারে দিছে, কোনটি সঠিক, এটা সমান কি লেখা যায়? তাহলে দেখেন লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ, তাহলে এটা যদি আমি লিখলাম, লিখে এখন আমরা জানি লগের একটা সূত্র আছে, লগের হচ্ছে যদি লগের ভিতরে যদি গুণ যোগ থাকে তাহলে গুণ করতে হয়, যেমন আমরা এরকম জানি লগ এম প্লাস লগ এন, এটা একটা সূত্র আছে যে লগ এম এন, এটা গুণ অবস্থায় চলে আসছে, এটা লেখা যায়। তাহলে এই সে অনুসারে লেখা যায় লগ কমন নিলে এ বাই বি থাকে, যেহেতু প্লাস থাকলে ইন্টু হয়ে যায়, তাহলে ইন্টু হয়ে যায়, ইন্টু বি বাই এ লিখলাম, সমান সমান দিলাম। এখন বি বাই এ আর এ কেটে গেল, থাকে 1 লগ 1, আর এ পাশে কি থাকে এ প্লাস বি, তাহলে উপর পক্ষ থেকে যদি লগ বাদ দিয়ে দিই তাহলে থাকে কি 1 সমান সমান এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি সমান সমান 1, এটা অ্যান্সার। এখন 2 টু দি পাওয়ার এক্স প্লাস উপরে 7 সমান সমান 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটা হলো এক্স এর মান কত? তাহলে দেখেন এই পাশে ভিত্তি কিন্তু 2 আছে, তাহলে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে, তাহলে এই যে 2 এর উপর স্কোয়ার দিলেই তো 4 হয়, 2 এর উপর স্কোয়ার, তাহলে এইটাতে আবার এক্স গুণ দিতে হবে, এটা 2x প্লাস 2 দুগুণ 4, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি এই 2 কেটে দিই তাহলে কি থাকে, তাহলে কিন্তু পরের সূচকটাই থাকে x প্লাস 7 টু x প্লাস 4। এখন x এক পাশে নেব, x আছে এই পাশ থেকে x এর পাশে গেলে মাইনাস সমান সমান 4, 7 এর পাশে গেলে মাইনাস, তাহলে x সমান -3, মাইনাস কেটে দিলাম 3। এবার আমরা 8 নম্বর অঙ্ক দেখব,
1/√3 ইন্টু -1 -√3, এটা পঞ্চম পদ কত? এটা একটা গুণোত্তর ধারা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা গুণোত্তর ধারা, মানে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে রুট থাকলে এটা গুণোত্তর ধারাই বেশি সম্ভব হয়। তাহলে এ সমান কি 1/√3। আর সমান কি? আর সমান আমরা জানি হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত সমান কি জানি আমরা? সাধারণ অনুপাত সমান কিন্তু আমরা জানি সাধারণ অনুপাত সমান আমরা কি জানি? সাধারণ অনুপাত সমান কিন্তু আমরা জানি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -1 আর প্রথম পদ হচ্ছে 1/√3। তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই, -1 গুণন এটা √3 উপরে উঠে যাবে আর নিচে 1 কেটে গেল, তাহলে -√3। তাহলে দেখেন -√3 চলে আসছে। এটা হচ্ছে সাধারণ অনুপাতের মান। এখন আমরা পঞ্চম পদ বের করতে বলতেছে, তো আমরা পঞ্চম পদের সূত্র জানি। আমরা পঞ্চম পদ অর্থাৎ এনতম পদ, দেখেন এনতম পদ সমান আমরা জানি AR n-1, এটা হচ্ছে এনতম পদ। তাহলে যদি পাঁচতম পদ হয় তাহলে কি হবে? AR 5-1, তাহলে কি হবে? AR⁴। তাহলে এর মান কত? এর মান আমরা দেখলাম 1/√3 আর এর মান দেখলাম -√3, তারপর 4। তো 1/√3 -4 চারবার গুণ দিই, দেখেন -√3 মাইনাসের উপরে 4 দিলে প্লাস হয়ে যায়, লেখার দরকার নেই। √3 একটা কেটে দিলাম, দেখেন থাকলো হচ্ছে 3টা, তাহলে 3টার 2টা মিলে হয় স্কোয়ার, অর্থাৎ খালি 3 আর একটা থাকলো 3√3, তাহলে অ্যান্সার হবে 3√3। দেখেন 3√3 দুইটা মানে স্কোয়ার রুট কেটে যায়, যেমন এ এরকম কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায় থাকে এ সেই রকম। এবার আমরা দেখবো 9 নম্বর 1 + tan² θ = 4 হলে tan এর মান কত? তাহলে 1 + tan² সমান আমরা সূত্র জানি sec², এটা হচ্ছে 9 tan এর সূত্র। 1 + tan² সমান sec² লেখা যায়, তাহলে sec² লিখছি 4। এখন এই স্কোয়ারটা পাশে দিলে রুট হয়ে যায়, sec সমান √4 কে রুট করলে 2 হয়, sec θ সমান sec, আমরা জানি sec 2 সমান হয় sec 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, তাহলে θ সমান 60 ডিগ্রি। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। sec 60 ডিগ্রি 30 ডিগ্রি মান, sin 30 ডিগ্রি মান, এটাকে ক্যালকুলেটরে বের করা সম্ভব। দেখেন এবার আমরা 10 নম্বর অঙ্কটি করবো। একটি বৃত্তচাপ কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, বৃত্তের চাপের দৈর্ঘ্য কত? চাপের দৈর্ঘ্যের সূত্র আছে θ / 360 প্লাস ইন্টু 2πr, এটা সূত্র। এই সূত্রটা মুখস্থ করতে হবে। থিটার মান কত? 60 ডিগ্রি। যে আর এর মান, তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাস দেওয়া আছে 12, তাহলে ব্যাসার্ধ হবে 2 দ্বারা ভাগ, 12/2 = 6। তারপরে এখন যদি আমরা মান বসাই দিই, দেখেন থিটা 360 ডিগ্রি গুণন 2 আর পায়ের মান, অর্থাৎ পাই দেওয়ার অ্যান্সার আছে, সেজন্য পায়ের মান বসাবো না, 6। আর এখন যদি আমরা মান বসাই, দেখি থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এখানে যদি 30 ডিগ্রি লিখি, তাহলে এই শূন্য কিন্তু কেটে যায়, তাহলে কি হয়? এই যে 6 দ্বারা 6কে ভাগ করলে কত হয়? সরি, এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে দেখেন এই শূন্য যদি কেটে দিই, তাহলে থাকে উপরে 6 নিচে থাকে 36। এই 6 আর এই 6 নাহলে এই 6 যে কোনো একটা ভাগ করলেই হয়, তাহলে 6 দ্বারা 6 আছে 36, এই 6 কেটে দিলাম, থাকলো উপরে 2π, সুতরাং 2π হবে অ্যান্সার। দেখেন 2π। এখন 11 নম্বর প্রশ্নে বলছে যে x belongs to n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x² - 5x - 14 = 0 হলে x এর মান কত? তাহলে দেখেন x² - 5x - 14, এটা আমরা উৎপাদক করে নিই। আমরা জানি 7 × 2 = 14, x² - 7x + 2x - 14, এটা হচ্ছে মিডল টার্ম, অর্থাৎ 14কে আমরা গুণ করছি 7 আর 2 দ্বারা, তাহলে 14 হয়, আর 7 থেকে 2 বাদ দিলেই 5 হয়, অর্থাৎ -7 + 2 = -5, যেহেতু মাইনাস আছে এখানে এই কারণে। তাহলে প্রথম কমন নিলাম x - 7, 2 কমন নিলাম, x - 7 × 14 7 = 0, তাহলে x - 7 x + 2, তাহলে মান কি দাঁড়ায়? x - 7 = 0, x = 7, x + 2 = 0, তাহলে x = -2, তাহলে এই যে -2 আসছে আর 7 আসছে, তাহলে প্রশ্নে বলছে যে x belongs to n, n মানে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা দেখে যেহেতু -2 আসছে এখানে, দেখি -2, তো -2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা কখনো এর মান হতে পারে না, কারণ এই শর্ত দেওয়া আছে x belongs to n। সুতরাং আমাদের দেখে এই অঙ্কটা করে দেওয়া আছে, তাহলে x belongs to n যেহেতু, সুতরাং x = 7 হবে, কারণ -2 একটা পূর্ণ সংখ্যা, এটি স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা কি? তাহলে 7 একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু -2 নেই, স্বাভাবিক সংখ্যার মধ্যে প্লাস আছে, +2 আছে। -2 আর +2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে z যদি লেখা থাকতো
তাহলে অ্যান্সার হতো, এটা দুইটাই অ্যান্সার হতো। এবার আমরা দেখব 12 নম্বর প্রশ্ন উত্তর। একটি ত্রিভুজের বাহুর অনুপাত 1:2 √2:3 হলে বৃহত্তম কোণের অনুপাত কত? তাহলে এটা একটা শর্টকাট সূত্র প্রয়োগ করছে। শর্টকাট সূত্রটা কি, যে আমরা জানি যে বৃহত্তম কোণের মান বলছে, এখানে ত্রিভুজের অনুপাত দেওয়া আছে। এখন যদি আমি প্রত্যেকটা ক্ষেত্র উপরে বর্গ করে দিই, দেখো 1 বর্গ প্লাস 2 তারপর বর্গ 3 এর বর্গ, এটা সমান কেন দেওয়া হলো? এটা সমান দেওয়ার কারণ হচ্ছে এটাকে মনে করা হয়েছে একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হলে তার পিথাগোরাসের সূত্র প্রয়োগ হয়। আর সূত্রটা হচ্ছে পিথাগোরাসের যে অতিভুজটা হবে সেটার উপর স্কোয়ার দিলে যা হবে, লম্ব এবং ভূমি দুইটার উপর স্কোয়ার দিয়ে যোগ করলেও সেটাই হবে। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। সেই সূত্রটা প্রয়োগ করছে। সূত্র প্রয়োগ করে দেখা গেছে 2 এর উপর স্কোয়ার মানে 2 × 4 আর 2 4 × 8, এই যে 8, 1 উপর স্কোয়ার দিলে 1 = 9, এই পাশে 9 এই পাশে 9, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজ হলে কী হয়, একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। এই কোণ অবশ্যই 90 ডিগ্রি না হলে কোনো দিনও সমকোণ হবে না। সুতরাং এটা একটি সমকোণী ত্রিভুজ। আর বড় কোণ মানে কি, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যদি এটা হয় তাহলে এটা কখনোই 90 ডিগ্রি না। 90 ডিগ্রি হয়তো এখানে থাকতো, তো 90 ডিগ্রি না। সুতরাং এটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি হচ্ছে কম ডিগ্রি। এখানে বলছে বৃহত্তম কোণ কত? বৃহত্তম কোণ 90 ডিগ্রি। এটা অন্যভাবেও করা যায়, যেহেতু অনুপাত দেওয়া আছে। এটা আমরা ত্রিভুজের সূত্র দিয়ে করতে পারি, যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর এখানে আমরা যদি x ধরে নিই, সেভাবে করা যায়। এটা শর্টকাট নিয়ম, মনে রাখতে হবে যে যদি অনুপাত এইভাবে দেওয়া থাকে তাহলে প্রত্যেকটার উপর স্কোয়ার দিতে হয়, আর যেটা বড় থাকবে সেটা সমানের ওই পাশে রাখতে হবে। কারণ পিথাগোরাস উনি বলছে যে অতিভুজের উপর স্কোয়ার মানে অতিভুজটা লম্ব এবং ভূমির উপর স্কোয়ার করে যোগ করে যা হবে অতিভুজ তার সমান হবে, স্কোয়ার দিলে তার সমান হবে। এই জন্য এটা লেখা হয়েছে। এখন 13 নম্বর প্রশ্ন হচ্ছে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি ইচ্ছামতো বেছে নিলে সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 29 থেকে 38-এর মধ্যে মধ্যে সংখ্যা কয়টি আছে? এর মধ্যে সংখ্যা আছে মোট 10টি। গুনলে 10টি সংখ্যা পাওয়া যায়। তার মানে মৌলিক সংখ্যা কত আছে? মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাটি কি ভাগ করা যায় না সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 29 একটা, 31 একটা, 37 একটা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো কিন্তু ভাগ করতে পারবেন না, এগুলো ভাগ করা যায় না। এই কারণে এগুলোকে কি বলা হয়েছে? এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে একটা সূত্র আছে। সেই সূত্রটি দেখেন, এই যে 4 2 2 3 2 1, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। তাহলে মৌলিক সংখ্যা কয়টি আছে? 3। এর মধ্যে সংখ্যা আছে কয়টি? 10টি। তাহলে আমরা যে মৌলিক সংখ্যাটা পাবো সেটা কী আকারে পাবো? মোট সংখ্যা 3টি। সুতরাং মোট সংখ্যা 3টি, এটা হচ্ছে সম্ভাবনা সূত্র হচ্ছে মোট ঘটনা, আর মানে নিচে থাকবে মোট ঘটনা, আর উপরে থাকবে ওই ঘটনার যে ছোট ঘটনা যেগুলো থাকবে কম, সেগুলো থাকবে উপর। এখন দেখেন 4 8 2 1 1/2 1/4, এরপরে কি বসবে? তো এখানে কি বোঝা যাচ্ছে, যে দেখেন যে এখানে কি বোঝা যাচ্ছে, আপনি কি বুঝতে পারতেছেন? 8 4 2 1 1/2 1/4। তাহলে 8কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয়? 2 হয়। এটাকে এটা দ্বারা ভাগ করলে 2 হয়, সেই 2। আবার 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। 4কে 2 দ্বারা ভাগ করলে আবার 2 হয়। আবার 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8কে 2 দ্বারা ভাগ করলে আবার দেখেন 8কে 2 দ্বারা ভাগ করছি, তাহলে এই 4কে 2 দ্বারা ভাগ, 2কে 2 দ্বারা ভাগ, 1কে 2 দ্বারা ভাগ। এটাকে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে কি এর সাথে 2 গুণ হবে, তাহলে 2 কেটে যাবে, থাকবে 1। এটাকে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে কি থাকবে? 1/4 গুণ 2, তাহলে 2 গুণ 4 1/2 থাকবে। তাহলে কোনটি এর পরে বসবে? তাহলে এর পরের সংখ্যাটা কি হবে? তাহলে এর পরের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে 2 আছে, 2 2 গুণ 4, এবার 4 2 গুণ 8 হবে, এরকম করে চলতে থাকবে। 4 2 গুণ 8 1/8 হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি ঘনত্ব ধারার মতো এখানে হচ্ছে যে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দিয়ে হয়েছে 2, তারপর দ্বিতীয় পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করা হয়েছে 2। এরকম করে ভাগ করা হয়েছে। ভাগ করে দেখা গেছে যে এটি প্রত্যেকবারই 2 করে থাকে। 2 করে এখন যদি ভাগ দিই প্রত্যেকটা কি, তাহলে পরবর্তী সংখ্যা আসে। এবার আমরা দেখব 15 নম্বর। কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? তাহলে প্রতি পাতা মানে কি? এক পাতার দাম কয় টাকা? 21 পয়সা। তাহলে 4 পাতার দাম কয় টাকা হবে?
4 পাতা, তাহলে 4 × 84 পয়সা হবে। সহজ অঙ্ক এটা। প্রতি ফুট দড়ি যদি 10 টাকা করে বিক্রি করা হয় তাহলে 60 টাকায় কত ফুট দড়ি পাওয়া যাবে? তাহলে 10 টাকায় পাওয়া যায় কিন্তু 1 ফুট দড়ি। কত ফুট দড়ি বলছে, তাহলে ফুটটা পরে রাখতে হবে, দড়িটার সংখ্যা পরে রাখতে হবে, টাকার হিসেব আগে। 10 টাকায় পাওয়া যাবে 1 ফুট, অর্থাৎ 60 টাকায় পাওয়া যাবে। তাহলে কয়? অবশ্যই 60 টাকায় যদি পাওয়া যায় তাহলে অবশ্যই বেশি পাওয়া যাবে। আগে যদি আমরা 1 দিয়ে করি, 10 টাকায় পাওয়া যাবে 1 ফুট, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? কম পাওয়া যাবে। আমরা যদি 60 টাকায় হিসাব করি তাহলে কিন্তু বেশি পাওয়া যায়। সুতরাং আমরা বাচ্চাদের মতো এরকম 3 লাইনে না করে 1 লাইনে করছি। 1/10 এই যে 1, এরকম যে 10 টাকায় পাওয়া যাবে, 10 টাকায় পাওয়া যাবে কিন্তু 1 ফুট বলছে। আবার 1 টাকায় তাহলে পাওয়া যাবে কিন্তু 1/10 ফিট। তাহলে 60 টাকায় কত পাওয়া যাবে? 1 × 16/10। তাহলে 6 0 0 কেটে দিলাম, 1 1 কেটে দিলাম, তাহলে 6 ফুট। সহজ। এবার 1 2 4 7 8 11 16 পরে কত সংখ্যা বসবে? এটা একটা হচ্ছে গণিতের আইকিউ এর প্রশ্ন। এটা আসলে গণিত না, গণিতের আইকিউ এর মধ্যে একটা প্রশ্ন। দেখেন 1 2 4, তাহলে 2 থেকে 1 কত ব্যবধান? 1। আবার 2 থেকে 2 কত ব্যবধান? 2। আবার 7 থেকে 4 কত ব্যবধান? 3। আবার 11 থেকে 4 কত ব্যবধান? 11 থেকে 7, তাহলে 4। তাহলে পরবর্তীতে এই সংখ্যার দেখেন এই কি বলছে যে এই 1 মানে ব্যবধান করে 1 হয়, আবার ব্যবধান করে 2 হয়। তাহলে এই সংখ্যা এটা একটা যোগ করলে কিন্তু এটা হয়, আবার এটা যোগ করলে আবার কিন্তু এটা, তাহলে এটা একটা যোগ করলে যদি এটা হয়, আবার 4 আর 7 যোগ করলে যদি 11 হয়, তাহলে 11 আর 5 যোগ করলে 16 হবে না? বোঝা যাচ্ছে যে 16ই হবে। এটা সহজ প্রশ্ন, এটা তেমন বোঝার মতো নেই, এটা সাধারণ জ্ঞান। এখন একটি ট্রেন যদি 1/5 সেকেন্ড চলে 12 ফুট, তাহলে 3 সেকেন্ডে কত ফুট চলবে? তাহলে 1.5 সেকেন্ড চলে কত? 20 ফুট। তাহলে 1 সেকেন্ডে কত আর 3 সেকেন্ডে কত চলবে? তাহলে 1 সেকেন্ডে অবশ্যই, দেখো এটা কিন্তু উল্টে গেছে, আমরা যখন এটা লিখবো তখন তার এটা উল্টে দিতে হবে, যে 1/5 সেকেন্ডে চলে 20 ফিট, তাহলে 1 সেকেন্ডে কত চলবে? তাহলে এটা উপরে এটা নিচে যাবে, ভাগ, এরকম ভাগ করলে গুণ হয়ে যায়। দেখো 20 × 5, নিচে চলে আসে 1, এই যে 1 চলে আসছে, এই যে নিচে 1। এখন 3 দ্বারা 3 আবার উপরে উঠে যাবে, কারণ বেশি হয়ে যাচ্ছে। সুতরাং বেশি হয়ে গেলে তো তাহলে গুণ দিতে হবে। তাহলে এটা যেহেতু নিচে 1-এর দাম নাই, যেহেতু গুণ করবো। 15 দুগুণ 3 5 15, 15 দুগুণ 30, 300 ফুট। এবার আমরা দেখব 44 BCS। দেখেন ওই যে লগের একটা অঙ্ক দিচ্ছে প্রথমে, 2 log 10 5 log 10 16 36 - log 10 9। আমরা লগের সূত্র অনুসারে লিখতে পারি যে log 10, অর্থাৎ লগের ভিত্তি, ধরেন ভিত্তি 10, এখানে যদি আমি a লিখি, এই পাশে যদি আমি 2 লিখি, তাহলে এই 2 কী হবে? এর উপর চলে যাবে সূচক আকারে, তাহলে লেখা যায় log 10 a স্কোয়ার। ওপরে চলে যায়, এরকম করে দেখেন এই 2 উপরে চলে গেছে 5-এর উপর। সত্যি যা আছে তাই, এখানে 9 যা আছে তাই। এখন 5-এর উপর স্কোয়ার দিলে আমরা জানি 25 হয়, তাহলে প্রত্যেকটার ভেতরে লগ কিন্তু কমন আছে। আর লগের সূত্র মানে প্লাস, লগ যদি প্লাস থাকে তাহলে গুণ হয়, আর যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয় কমন নিলে। লগ থাকে 10 কমন, 10 কমন, লগ 10 কমন নিলে থাকলাম 25, যেহেতু যোগ আছে তাহলে গুণ, যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ। এখন গুণের কাজ আগে করবো, নিয়মের সাথে গুণের কাজ আগে হয়। 25 আর 36 গুণ 900 ভাগ 9, 900কে 9 দ্বারা ভাগ করলে 100, 100 মানে কি 10-এর উপর স্কোয়ার লিখতে পারি। এখন এই স্কোয়ার এখন উপরে থাকলে সামনে আনা যায়, যে যেরকমভাবে সামনে থাকলে উপরে দেওয়া যায় সেরকমভাবে উপরে থেকে সামনে আনা যায়। একটু সামনে নিয়ে আসলাম। আর লগ আমরা একটা সূত্র জানি, যদি ভিত্তি এবং তার উপর যদি একই সংখ্যা থাকে তাহলে 1 হয়। এখানে দেখেন ভিত্তি এবং তার উপর একই সংখ্যা, সুতরাং 2 × 1 = 2। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখেন তাহলে এই অঙ্কটি বড় করে করা যায়, ছোটো করে করা যায়। তাহলে ক্রয় মূল্য মনে করি 100 টাকা, যেহেতু আমাদের কোনো কিছু দেওয়া নাই, 100 টাকা ধরলাম। বিক্রয় মূল্য তাহলে কত হবে? দ্বিগুণ বলছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের দ্বিগুণ। আবার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত টাকা হবে? দ্বিগুণ। যেহেতু দ্বিগুণ বলছে তাহলে ক্রয় মূল্যের সাথে গুণ করতে হবে 2 দ্বারা। ক্রয় মূল্য যেহেতু 100, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে 200 টাকা হবে। তাহলে এই 200 পেলাম। এটা এই 200 টাকা যদি কোনো কিছু বিক্রি করা হয় তাহলে
200 টাকায় কয় টাকা ক্ষতি হয়? 100 টাকা, কারণ দ্বিগুণ করছি, তাহলে 100 টাকা ক্ষতি হবে। তাহলে 200 টাকায় ক্ষতি হয় 100 টাকা, যেহেতু দ্বিগুণ অর্থাৎ 100 টাকা কম লস হবে। 1 টাকায় কত হবে? অবশ্যই কম হবে। আবার 100 টাকা কত হবে? বেশি হবে। দেখো এটা 0 0 কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, তাহলে 50 × 150। মানে এই অঙ্কটি আমরা যদি একটু উল্টো করে কল্পনা করি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য দ্বিগুণ, তার মানে বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য অর্ধেক হয়ে যাবে, 50। এই যে অর্ধেক হলো। এখন তাহলে ক্ষতির সূত্র আমরা জানি যে ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল কত? 100, আর বিক্রয় মূল্য কত? 50। সুতরাং 100 বিয়োগ 50 = 50 টাকা। আমরা 5 নম্বর অঙ্কটি দেখব যে যদি √(x³ তার মধ্যে হচ্ছে √এর ভিতরে হচ্ছে 4 = 2 হলে x 3/2 = কত? তাহলে এটা দেখেন লেখা আছে এরকম, তাহলে x এর উপর কিউব, আর যেহেতু ঘনমূল 4 ঘনমূল আছে, তাহলে 1/4 হবে, কারণ আমরা জানি রুটের মধ্যে যা থাকে সে 1/8 সেটাই হয়। তাহলে এই 3 দ্বারা 1কে গুণ হবে, = 2 হবে। এখন উভয় পক্ষে যদি বর্গ করে দিই, বর্গ করলাম, বর্গ করে কি হলো? এই যে x এর উপরে যে সূচক আছে সেটা তার সাথে একটা গুণ হবে। এটা ডবল না, এটা তার সাথে পাশাপাশি গুণ হয়, ডবল হয় না, পাশাপাশি গুণ হয়। 3 স্কোয়ার এরকম না, পাশাপাশি গুণ দিতে হবে। 3 আর 2 থাকলো, 3 আর 2 নিচে 4, 3 2 × 4 নিচে 2, 3/2 = 4, 2 স্কোয়ার 4। তাহলে 3/2 কত হলো? 4 হলো। এই যে 4 এর আনসার। এবার হচ্ছে 6 নম্বর হচ্ছে P of A = 1/3, P of B = 3/4 হলে P of A ইউনিয়ন B = কত? আমরা জানি A ইউনিয়ন B এর সূত্র আছে P of A + P of B - P of A ইন্টারসেকশন B। তাহলে ইন্টারসেকশন দিয়ে সূত্র করে আমরা যদি এটার মান বের করে নিই, এটার মান যে জানা নাই, তাহলে এটার মান বের করে নিই। এটার সমান লেখা যায় হচ্ছে P of A × P of B। তাহলে P of A = 1/3 আর P of B = 3/4। তো 3 কেটে গেলে থাকলো 1/4 আর 1/4। এবার এই সূত্র প্রয়োগ করব। এই সূত্র লিখে নিছি। এখন এটা লিখে নিছি, তাহলে P of A = 1/3, P of B = 3/4 মাইনাস এটা 1/4 হয়, লসাগু 3 আর 4 এর লসাগু 12, কারণ 2টা 4 আছে, একটা 4 আর 3 3 4 12, লসাগু 12। তাহলে 3 আর দিয়ে 12 গুণ ভাগ করলে হয় 3 4 12, 4 4 দ্বারা 1 গুণ করলে 4 4 3 4 12, 4 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12, 3 3 দ্বারা 3, আবার এই পরে 3 গুণ, ভাগফল দ্বারা 3কে গুণ, তাহলে হয় 9 মাইনাস এভাবে হয়, যেহেতু 1 দ্বারা গুণ করলে 3 হয়, তাহলে 4 আর 9 যোগ করলে 13, 13 বিয়োগ 3। আমরা আগে যোগের কাজ করে নেব, তারপর বিয়োগ করবো। = 10/12 অর্থাৎ 6, অর্থাৎ 5/6। 2 দ্বারা ভাগ করছে, 5 × 10, 6 × 12, 2 দ্বারা ভাগ করে। অসমতার অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার পরীক্ষায় একটা করে আসে। তাহলে দেখেন এখানে লেখা আছে অসমতা হচ্ছে মডুলাস অফ 3x + 2 মডুলাস <7। দেখেন এটা আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি। এই যে আমরা হায়ার ম্যাথের একটা সূত্র জানি যে মডুলাস A x a হলে তাহলে -a x a হয়, অর্থাৎ সামনেরটা এই যে এই দুটো একই হয়, সামনেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এরকম করে। তাহলে এই যে 7 এর জায়গায় কি আছে? a আর 7 একই, আর এটা হচ্ছে x এর মান যদি মনে করি, তাহলে 7 আগে আসবে না, -7 আর +7। এখন এই যে 3x + 7 অর্থাৎ x এর সাথে যে আর পদগুলো যোগ বা বিয়োগ আকারে থাকবে তার উপর নির্ভর করবে আমরা কি দ্বারা যোগ বিয়োগ করবো উভয় পক্ষে। যেহেতু +2 আছে, এই +2কে যদি আমরা কেটে দিতে চাই, তাহলে এই +2 এর সাথে আবার যদি -2 লিখি, তাহলে কিন্তু +2 আর -2 কেটে যায়, কারণ +2 আর -2 কিন্তু কেটে যায়। কখন কেটে যাবে? যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে। তাহলে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস লিখবো, যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে কাটবো। সেজন্য এই যে দেখেন প্রত্যেকটা এই পাশে 3 পাশেই আমরা -2 বিয়োগ করে দিছি, -7 -2 এটা যা আছে চিহ্নতে আছে, তাই আবার 3x + 2 আবার একটা -2। এর কেন -2 লিখলাম? এই যে x এর সাথে যেটা থাকবে সেটা দ্বারা 7 - 2, তাহলে দেখেন -9 2 কেটে গেল, তাহলে 3x 5 হয়। এখন যেহেতু x এর সহগ আছে 3, সেজন্য প্রত্যেকটাকে 3 দ্বারা আবার ভাগ দিতে হবে, প্রত্যেকবারই দিয়ে দিতে। এখানে যদি 2 থাকতো 2 দ্বারা ভাগ, এখানে যদি -3 থাকতো -3 দ্বারা ভাগ, এরকম। তাহলে -3 3 -3x আর 5/3, এটা হচ্ছে তার অ্যান্সার। এখন 8 নম্বর একটি সুষম বহুভুজের প্রত্যেক কোণ 168 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? আমরা বাহুর সংখ্যাটার সূত্র জানি 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। তাহলে 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ আমরা কীভাবে পাবো? বহিস্থ কোণ বের করার নিয়ম হচ্ছে 360 ডিগ্রি থেকে, জ্যামিতিক 360 ডিগ্রি থেকে যে মানটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করলে একটা মান বের হয়, সেটা হচ্ছে বাইরের কোণ। সেই বাইরের কোণ 12 ডিগ্রি বের হলো, এই যে বিয়োগ করে, তাহলে মান বসে দিই, সেটা হচ্ছে সূত্র মনে রাখতে হবে 30টি, তাহলে ভাগ করলে 30টি।
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, ত্রিভুজটির উচ্চতা কত, অর্থাৎ x সমান কত। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা সূত্র জানি যে √3/2 বাহুর উপর স্কোয়ার। এটা সূত্র প্রয়োগ করলেও হয়, আবার এভাবে করলেও হয়, এটা হচ্ছে বিকল্প। এইভাবে করলেও হয়, সূত্র দিয়েগুলো আমরা সবাই সূত্র দিয়ে সহজ। আমরা যে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান লেখা যায় √3/2 বাহুর দৈর্ঘ্য, এটা লেখা যায়। আর ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/2 বাহুর উপর স্কোয়ার, এটা বাহুর দৈর্ঘ্য। এটা সূত্র দিয়ে প্রয়োগ করলে 2 কেটে দিলে √3, সেটাই সহজ। এবার 11 নম্বর, -5 PQ 16 PQ এর মান কত। এটা একটা সমান্তরাল অনুক্রম। তাহলে প্রথম পদ -5, চতুর্থ পদ 16। তাহলে এটা আমরা যে n তম পদের সূত্র জানি। n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। এটা হচ্ছে n তম পদের সূত্র। তাহলে যেহেতু চতুর্থ পদ দেওয়া আছে, তাহলে চতুর্থ পদ সমান আমরা লিখবো যে -5 এর মান -5 প্লাস n এর মান 4, চতুর্থ পদ যেহেতু, তাহলে মান 4 1 1, আর d এর মান হচ্ছে নাই, আমাদের কাছে কিচ্ছু নাই, সুতরাং d এর মান এরকমই থাকবে। তাহলে -5 প্লাস এখানে 4 থেকে 1 বাদ দিলে 3d, তাহলে -5 + 3d, এটা কি পদ? এটা হচ্ছে চতুর্থ পদ। আর চতুর্থ পদ সমান কি দেওয়া আছে? 16। তাহলে আমরা যদি 3d = 16 + 5 করি, 3d আমরা জানি 21 হয়, 21 হয়, d তাহলে কি আছে? 7 হবে। 21কে 3 দ্বারা ভাগ করলে 7, এটা আমাদের কি বেরোলো? সাধারণ অন্তরের মান। তাহলে সাধারণ অন্তরের মান বের হলে এবার পি কিউ মান বের করব। পি কিউ মানে কি? পি আছে দেখেন 2 নম্বর পজিশন, দ্বিতীয় পদ। তাহলে পি হচ্ছে দ্বিতীয় পদ, কিউ হচ্ছে চতুর্থ পদ। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের সূত্র কি? তাহলে দ্বিতীয় পদের সূত্র 2 - 1, a + 2 - 1 × d। যদি a মান -5 লিখি, প্লাস 2 থেকে 1 বাদ দিলে 1, আর d এর মান আমরা জানি 7। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2 হয়। তারপরে তাহলে কিউ এর মান এভাবে 9 হবে। দেখেন এই যে মান বসাচ্ছি এখানে, 9 হয়েছে। এর মান -5, 3 থেকে 1 বাদ দিলে 2, আর d এর মান 7, -5 + 14 9। দেখেন i এর উপর -49 সমান কত। তো এটা হচ্ছে একটা সূত্র আছে যে -1 = i²। তাহলে দেখেন এখানে লেখা আছে যে i টু দি পাওয়ার -49। এখন যদি আমরা এটাকে দেখেন কি করা হয়েছে, যে এভাবে i এর উপর আমরা স্কোয়ার দিই, স্কোয়ার দিয়ে যদি 25 লিখি, তাহলে কি হলো? 25 × 50। তার সাথে যদি একটা যোগ দিই, i এর উপর মনে করেন 1 আছে, তাহলে 50 থেকে একবার দিলে 49, ঠিক আছে। এখন আমরা কি করব? -i, তারপর 25 আছে, আর আমরা জানি যে -i এর উপর এক মান হচ্ছে -1, এই যে -1 তারপর 25 লিখছি। তাহলে এখন -i তারপর 25 সমান কি হয়? 25 সমান 1 হয়, আর i আছে, তাহলে -1 আর i, এটা কি হবে? এটা কিন্তু -i হয়ে যাবে। এখন 13 নম্বর, 18 ও 72 গুণোত্তর গড় কত। গুণোত্তর গড় মানে সংখ্যাটা গুণ করে তারপর রুট দিতে হবে, সহজ। এটা হচ্ছে গুণোত্তর গড়ের সূত্র xy √। এখন ফাংশন আর f(x) = 2x + 1 হলে সংজ্ঞায়িত যদি হয়, তাহলে ইনভার্স ফাংশন 2 সমান কত। ধরি y সমান, মানে এখানে এটা হচ্ছে হায়ার ম্যাথের অঙ্ক, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আমরা y মনে করবো। y = 2x + 1, তাহলে 2x এখানে থাকলো y। এখন আমরা x এর মান বের করবো একটা। x এর মান বের করলে কি হবে যে 2x + 1 y, এই yটা এ পাশে আছে, 1টা পাশে চলে গেছে, 2x, তাহলে x টা ভাগ করতে হবে, এটা মান বের হলো। এখন বিপরীত ফাংশন যেহেতু এটা ইনভার্স করছে, তাহলে ইনভার্স কি হবে? ইনভার্স x = x - 1/2। এইটাই যদি আমরা ইনভার্স করি তাহলে কি হবে? তাহলে কিন্তু এইটা হয়। বিপরীত ফাংশনের সূত্র অনুসারে এটা লেখা যায়। তাহলে x এর জায়গায় যদি 2 লিখি, তাহলে x এর জায়গায় 2 - 1 = 2, তাহলে 1/2। এখন একটা জ্যামিতি আছে, যদি e এবং f কোণ ab কেমনভাবে ছেদ করে যে EF সমান্তরাল BC, তাহলে a এবং AF কোণ সমান কত। তাহলে b কোণ সমান দেওয়া আছে 48 ডিগ্রি, তাই c কোণ সমান হবে 48 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটা সমান। তাহলে এই কোণ কত হবে? এই কোণ কত হবে? তাহলে এই ত্রিভুজে আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণ যদি 48, এই কোণ যদি 48 হয়, এই দুটো যোগ করে 180 থেকে বাদ দিতে হবে। তাহলে যোগ করে 96, আর 180 থেকে বাদ দিলে 84, তাহলে এর কোণের মান 84।
এখন এফ কোণের মান তাহলে কত? আমরা জানি যে এ প্লাস এফ কোণ সমান সমান এ কোণের মান হচ্ছে আমাদের 48 ডিগ্রি। এ কোণ প্লাস এফ কোণ, এফ কোণ প্লাস এ কোণ, আমাদের কিন্তু এফ কোণ প্লাস এ কোণ বের করতে হবে। তাহলে এ কোণ প্লাস এ কোণের মান আমরা কত পাইছি? আর এটা 48 ডিগ্রি কেন হলো? কারণ ওই যে সমকোণী ত্রিভুজ তো নিচে যেটা কোণ তৈরি হয় উপরেও সেইটা একই কোণ তৈরি, কারণ এই বি কোণ আর ই কোণ সমান, সি কোণ আর এফ কোণ সমান। আর আমরা এই কোণ তো পাইছি, এই কোণ মানে আমরা 84 পেয়েছি, এই যে 84। তাহলে এ কোণের মান যদি 84 হয়, এফ কোণের মান যদি 48 ডিগ্রি হয়, তাহলে 132 হবে যোগ করলে 84 যোগ 48 132।